একটা বিষাদও কাজ করতো যে ও রোজার মাস শেষ, ঈদ শেষ হয়ে যাবে। ঈদের আগের দিনই দেখা যেত ডেক সেট চলে এসছে। ডেক সেট জিনিসটা কি সেটা হয়তো এখনকার জেনারেশনের মানুষজনের ধারণা থাকবে না, যে আগে আসলে ঈদ উপলক্ষে বিশেষ বিশেষ ক্যাসেট বের হতো। ঈদের সময় তো একটা লাইসেন্স পাওয়া যেত, ঘোরাঘুরির লাইসেন্স। সেই লাইসেন্সটা তো আগে থাকতো না। আগে পাড়া বেড়ানোর একটা ব্যাপার ছিল, যে আন্টিরা মানে খালাম্মা বা চাচি যারা আছেন তারা আসতেন সন্ধ্যার দিকে, হ্যাঁ ভাবি কি করতেছেন। তো ঈদে যদি আপনি গাউসিয়া নিউ মার্কেটে না যাওয়া হতো তাহলে তো ঈদ হতো না। আমরা মনে করতাম কি চুল অনেক করে আঁচড়ালে চুল সোজা থাকে, তো আগের দিন থেকে চুল আঁচড়ানো শুরু হতো, কারণ চুল যাতে সোজা থাকে, কারণ নায়িকাদের চুল তো এরকম সোজা সোজা থাকে, আমরা টিভিতে দেখছি। ওদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই ঈদ নিয়ে। মনে হয় ওই ঈদগুলোর কথা মনে পড়ে যখন আমরা ঈদের চাঁদ দেখতাম, আর ওমন রমজানের ওই রোজার শেষে গানটা বিটিভিতে যখন প্রচারিত হতো তখন আমাদের ঈদের আনন্দ শুরু হতো। আসলে সত্যি কথা বলতে আমি জানি না এখনকার বাচ্চারা আসলে বাইরে গিয়ে চাঁদ দেখে কি না। আমার একটা খুব মানে এখনও স্পষ্ট স্মৃতি, আমার 6 বছর বয়স, আমরা কোয়ার্টারে থাকতাম। আমি জানি না যারা এখন শুনছে, আপনিও কোয়ার্টারে থাকতেন, আমিও কোয়ার্টারে, তাহলে আজকের আলোচনাটা বোধহয় ওই কেন্দ্রিকই হয়। ওই দিক থেকেই, কারণ অবশ্যই আমরা 90-এর দশকে বড় হওয়া, এবং আমরা আজকে আলোচনা করব সেগুলো নিয়েই। তবে আমি এই স্মৃতিটা প্রথমে একটু সবার সঙ্গে শেয়ার করি যে 5-6 বছর বয়স আমার, কোয়ার্টারে থাকি, ঈদের আগের দিন, মানে তখনও আমরা চাঁদ দেখেই আসলে নির্ধারিত হতো যে কাল ঈদ হবে কি হবে না। তাই ইফতারের টেবিলে বসে আজান দেওয়া মাত্র হাতে একটা পেঁয়াজু আর একটা বেগুনি নিয়ে আমি ছুটে বাইরে চলে গেলাম মাঠে, এবং মানে আকাশের দিকে তাকিয়ে আছি, এবং সেই চিকন চাঁদ যেটা কিনা খুঁজে পাওয়া যাচ্ছে না, বিরাট বড় আকাশ, চারিদিকে আশেপাশে যে বিশাল টেনশনের ব্যাপার, আর ছাদে ওঠা যাবে না কারণ আম্মু বকা দেবে, তো ছাদে উঠতে পারছি না। মাঠের মাঝখানে দাঁড়িয়ে আমি চাঁদ খুঁজছি আর বেগুনি খাচ্ছি। এই স্মৃতি আমার এখনও মনে আছে, এবং তখনও আসলে আমরা ঈদের চাঁদ দেখাটাকে একটা খুব বড় বিষয় মনে করতাম, যে ঈদের চাঁদটা দেখেছি এবং কাল ঈদ হচ্ছে। আর এমনও, আর সেই সঙ্গে একটা, আমি জানি না আপনার হতো কিনা, একটা বিষাদও কাজ করতো যে ও রোজার মাস শেষ, ঈদ শেষ হয়ে যাবে, এরকমও একটা জিনিস কিন্তু কাজ করতো। এবং তারপরে শুরু হতো, এই তো ঈদের চাঁদ দেখা হলো, তারপরে এখন যেমন আরেকটা জিনিস, আরেকটা স্মৃতি এখন তৈরি হচ্ছে, মানে আর বড় হওয়ার পরে এই যে এখনকার বাচ্চারা যেটা করে, তারা টিভিতে দেখে, ব্রেকিং নিউজ দেখে খুবই, তখন আমার একটু মনটা খারাপ হয়। আর আমার ওই ছোটবেলার ওই স্মৃতিটা মনে পড়ে, যে আমাদের সেই স্মৃতিটা, যে বাইরে ছুটে যাওয়া, বারান্দায় ছুটে যাওয়া, আকুপাকু করতে থাকা, আতিপাতি করে খোঁজা চাঁদটা কোথায়, সেই চাঁদের সঙ্গে সেই সম্পর্কটা মনে হয় এখনকার বাচ্চাদের আর আস্তে আস্তে একটু ক্ষীণ হয়ে যাচ্ছে। ক্ষীণ কি, এটা তো আমার তো মনে পড়ে না, মানে আমি নিজে কবে লাস্ট আপনার ঈদের চাঁদ দেখেছি নিজের চোখে, এটা আমার মনে পড়ে না আর কি। সব মানে লাস্ট ধরেন অনেক বছর ধরেই এই ব্রেকিং নিউজের উপরই আমরা নির্ভরশীল আসলে। তো এই করতে করতে দেখা গেছে যে আমি চাঁদ দেখিনি, কিন্তু অথরিটি চাঁদ দেখে যখন আমাদেরকে ঈদ করতে বলেছে তখন আমরা ঈদ করেছি। আপনার বোধহয় বছর 6-7 আগে, খুব সম্ভবত 2019 সালে রাত 9টা-10টার সময় ঈদের ঘোষণা। এবং আরও কিছু বছর আগে, আপনার মনে পড়ে কিনা আমি জানি না, এটা আরও 14-15 বছর আগে হবে, আপনার মনে আছে কিনা, যে রাত 10:30টার সময় ঘোষণা এলো যে কাল ঈদ। সো এই বিষয়গুলো, যে এই যে এখন আসলে কোনো এক নিয়ন্ত্রণকর্তা ঠিক করে দিচ্ছেন, যে আমরা জানি না সেই নিয়ন্ত্রণকর্তা কে, কিন্তু সেটা ঠিক করে দিচ্ছে, বা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের মধ্যে আমরা আসলে চাঁদ দেখছি, বা আমরা চাঁদ রাত করছি। কিন্তু আমাদের চাঁদ রাত অন্যরকম ছিল। আমাদের চাঁদ রাত আসলে
একদমই চাঁদ দেখার পরে শুরু হতো এবং সেইগুলো আসলে খুবই কমিউনিটি নির্ভর ছিল, যেটা আমি একটু আগে বলছিলাম যে আমি কোয়ার্টারে থাকতাম, কাজেই আমি যেই কোয়ার্টারে থাকতাম সেখানে 20টা পরিবার ছিল এবং সেই 20টা পরিবারের একজন আরেকজনের সঙ্গে খুব খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক ছিল এবং সেখানে বিভিন্ন ধর্মের মানুষজন ছিলেন, কিন্তু ঈদটা সবাই একসঙ্গে পালন করতেন। এবং এই যে আমার মনে আছে, এখানে একটু শেয়ার করি, আমাদের আসলে মেকআপ ব্যবহার করার মানে এটা একটা নিষেধ ছিল, পারমিশনের ব্যাপার ছিল, বাসা থেকে একদমই অনুমোদন ছিল না যে তুমি কোনো ধরনের মেকআপ ইউজ করতে পারবে। এবং মেকআপ বলতে আমরা আসলে শুধু বুঝতাম লিপস্টিক আর কাজল, আইলাইনার, সেই বিষয়গুলো। তো আর চাঁদ রাত শুরু হওয়ার একটা সবচেয়ে বড় অনুষঙ্গ ছিল যে মেহেদি, হাতে মেহেদি পরা, এবং সেইটা সাধারণত কোনো না কোনো বড় আপু দায়িত্বে হতো, বিল্ডিং এর বড় আপু, কলোনির বা কোয়ার্টারের যে বড় আপু, এরকম দুই চারজন বড় আপুরা থাকতেন যারা নিজ দায়িত্বে মেহেদি বাটা থেকে শুরু করে, তখনও টিউবের মেহেদি বিষয়টা আসেনি, তারা যে আয়োজনটা করতেন এবং সেই মেহেদি বাটা, সেটার ভেতরে আরও যা যা দিতে হয়, চা পাতা, তারপরে হচ্ছে লেবুর রস, অনেক কিছু কিন্তু ব্যাপার থাকতো, মানে আমার এখন ঠিক মনেও নাই। এবং আমি দেখতাম এই যে মেহেদি বেটে এবং তারপরে সেগুলো টিউব তৈরি করে, এখন তো মানে নানা ধরনের টিউব মেহেদি পাওয়া যায় এবং বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। এবং বাচ্চারা, গতকালকেই আমি একটু বেলি রোডে গিয়েছিলাম একটা কাজে, যে দেখলাম যে পুরো মানে বেলি রোড জুড়ে মেহেদির একটা আয়োজন, কেউ একজন করেছে বা কোনো একটা ব্র্যান্ডের তরফ থেকে, বা এখন যা হয়ে থাকে আর কি। তো এরকম তারা ছোট ছোট স্টেশন তৈরি করেছে এবং আপনি গিয়ে চাইলে ওখানে কিছু অর্থের বিনিময়ে মেহেদি লাগিয়ে নিতে পারবেন। আমাদের সময়ে, আমরা যখন ছোট ছিলাম তখন আসলে তো এই রকম কোনো কিছুর, যেখানে মেকআপ করারই অনুমোদন নাই, সেখানে আসলে টিউবের মেহেদি কেনা বা পার্লারে যাওয়া বা এই ধরনের কোথাও যেয়ে, এবং সেগুলোর খুব চলও ছিল না। খুব যারা অনেক মানে উচ্চবিত্ত, তারা হয়তো একটু পার্লারে যেয়ে মেহেদি লাগানো, বা পরে তারা স্কুলে এসে তারা আমাদেরকে, মানে এটা খুব একটা শো অফ করার ব্যাপার ছিল। কিন্তু আমাদের ওই বড় আপুরাই ভরসা ছিল, তারা বাসায় এই আয়োজনটা করবে এবং সেগুলোর জন্য আবার খুব কড়া প্রসিজার ছিল, যে তোকে কিন্তু হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে একদম, কার মেহেদি লাল হলো বেশি, কারটা হলো না, এটা নিয়ে সেটা তো আছেই, সেটা তো একটা অন্য ধরনের প্রতিযোগিতা, সেটার আবার নানা ধরনের অর্থ থাকে। কিন্তু তার আগে ছিল যে আমাকে প্রস্তুতি নিতে হবে, আমাকে যদি মেহেদি লাগাতে হয় তাহলে আমাকে নিজেও একটা প্রস্তুতি নিতে হবে, সোজা হয়ে বসে থাকতে হবে অনেকক্ষণ, সেই মেহেদি ধোয়া যাবে না, ঘুমিয়ে পড়লেও যেন সেটা মেহেদি হাতে নিয়ে ঘুমাতে হবে। এটা তো খুব টাফ একটা ব্যাপার ছিল, হাতে মেহেদি নিয়ে রাতে ঘুমানো। হ্যাঁ, ডেডিকেশন, একদম ফুল অন 100 ডেডিকেশন থাকতে হবে, না হলে এগুলোর মধ্যে করা যাবে না। এবং তারপরে সকালে ঘুম থেকে উঠে সবার আগে নিজের হাতের দিকে তাকাতাম, যে কি হলো, মেহেদি কি রং হয়েছে ঠিক মতো, যদি হয় নাই তাহলে তো আপুর বকা তো খেতেই হবে, যে এত কষ্ট করে আমি তোর হাতে মেহেদি দিয়ে দিলাম আর সেটা নিশ্চয়ই তুই ঠিক মতো রাখিস নাই। আপু মানে মেহেদির কোয়ালিটিতে কোনো সমস্যা নাই, না, এটা হচ্ছে শুধুমাত্র শোয়ার, মানে ঘুমানোর দুর্বলতা, মেইনটেনেন্সের দুর্বলতা। আমি ঠিকমতো রাখি নাই, ঠিকমতো কিছু করি নাই, এই কারণে এই ঘটনাটা ঘটেছে। গেল তো ওই মেহেদি পর্ব, আর সকালে তো উঠতে হবে 6টার সময়। আমাদের ঈদের দিনের মানে আমাদের তো ঈদের দিন রাতে আমরা ঘুমাতামই হচ্ছে হয়তো 1:30-2, কারণ আম্মু তো রান্না করছে অবভিয়াসলি। সো মানে দেখা যেত যে রাত 2 পর্যন্ত, 1:30-2 পর্যন্ত রান্না বান্না, আরও নানান আয়োজন চলছে বাসা জুড়ে, কলোনি জুড়ে আসলে চলতো এগুলো। এখনকার চাঁদ রাত আসলে যেমন যে মানুষজন বেরিয়ে যায় বাসার বাইরে, বা এখনকার সময়ে যে সব কিছু যেন কেমন একটা আনুষ্ঠানিকতায় চলে গেছে। সুহুর নাইট করছি আমরা, সেহেরিতে সবাই দেখা করছে, হ্যাঁ, ঠিক একই রকম চাঁদ রাতে বাইরে না গেলে মনে হচ্ছে চাঁদ রাত হচ্ছে না। কিন্তু আমাদের জন্য চাঁদ রাতের মানেটাই ছিল হচ্ছে
এই যে নিজেরা ঘরোয়া উৎসবের বাসার জায়গাটা, আশেপাশে আর কি, বাসার বাসার পেরিফেরির মধ্যে। পেরিফেরির মধ্যে আমার মনে আছে যে আমি নিশ্চিত যে আপনারও একই ধরনের অভিজ্ঞতা হয়েছে। তো আমি সারা জীবন আসলে ঢাকাতেই ঈদ করেছি, মানে আমার ঢাকাতেই ঈদ কেটেছে। কিন্তু ঢাকার পাড়াভিত্তিক আরেকটা আয়োজনের বিষয় থাকতো। ঈদের আগের দিনই দেখা যেত ডেক সেট চলে এসছে। ডেক সেট বড় বড় জিনিসটা deck set। কি সেটা হয়তো এখনকার জেনারেশনের মানুষজনের ধারণা থাকবে না। তো বড় বড় পুরানো ঢাকা, মানে আমাদের পুরান ঢাকার দিকে এইটার হ্যাঁ। চল এখনো আছে। পুরান ঢাকায় এখনো হ্যাঁ। হয়তো এই চলটা আছে। আমি মিরপুরে বড় হয়েছি, তো মিরপুরের পাড়াগুলোতে ডেক সেট আসতো, বড় বড় স্পিকার। অবশ্যই পাড়ার ছেলেরা এটার দায়িত্বটা নিত। তো তারা হচ্ছে ডেক সেট করে গান বাজানো হতো, এবং সেগুলো হচ্ছে গানের প্রসঙ্গ যখন আসলো, আবার একটু এই প্রসঙ্গটাও আনি যে আগে আসলে ঈদ উপলক্ষে বিশেষ বিশেষ ক্যাসেট বের হতো। হ্যাঁ। আমি জানি না, মানে বিশেষ করে অনেক দিন ধরে প্রিন্স মাহমুদ এটার একেবারে সর্বাগ্রে ছিলেন। তো দেখা যেত যে বিশেষ ঈদের একটা অ্যালবাম, ঈদের বিশেষ অ্যালবাম, এবং সেটার মধ্যে সব বড় বড় শিল্পী যেমন জেমস, আইয়ুব বাচ্চু বা হাসান, তাদের গানগুলো, এবং সেই গানগুলোই আসলে চাঁদ রাতে বাজতো। এবং আমার গান শোনার অভিজ্ঞতার একটা বড় অংশ জুড়ে এটা আছে যে এভাবে আমি গান শুনছি। এবং সত্যি কথা বলতে হ্যাঁ, পরের দিকে এসে হ্যাঁ হিন্দি গান, তারপরে হচ্ছে পশ্চিম বাংলার গান, সেগুলোও বেজেছে অনেক, সেগুলোও বাজতে শুনেছি। কিন্তু ওই যে ঈদের বিশেষ অ্যালবাম যেটা বাজছে, এবং অবশ্যই ওমর রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। হ্যাঁ, এখন অনেকে নানা ধরনের এটাকে নিয়ে অনেক কিছু করে, তারা অনেক রিমিক্সড ভার্সন হয়েছে, অনেকে হচ্ছে শুধুমাত্র যন্ত্রানুষঙ্গ দিয়ে ওই সুরটা বাজায়, কিন্তু সে ওই গানটা আমরা যখন বিটিভির ওই গানটা, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী কয়েকজন, ওনারা দাঁড়াতেন সারিবদ্ধভাবে এবং গানটা গাইতেন, এবং বিটিভিতে আমরা ওটা শুনতাম। ওটা না শুনলে মনে হতো যে ঈদ আসলে শুরু হয়নি। তো ওই চাঁদ দেখার পরও এরকমও হয়েছে যে আমি আপনার সাথে আমার আমি অভিজ্ঞতার অনেক মিল, যেহেতু আপনি কোয়ার্টারে বড় হয়েছেন, আমিও কোয়ার্টারে বড় হয়েছি, আমার লাইফের একটা বড় অংশ কোয়ার্টারে, এবং তার আগেও একটু মহল্লা কালচারের মধ্যে আমার বড় হওয়ার একটা অভিজ্ঞতা। তো সেদিক দিয়ে দেখলাম যে আপনার সাথে আমার অনেক কিছু মিলে যাচ্ছে, বিশেষ করে যে 29শে রোজায় চাঁদ রাতে যে এক গ্লাস পানি, একটা বেগুনি আর একটা শসা বা খেজুর নিয়ে কিছু একটা হাতে নিয়ে দৌড়ে বাইরে চলে যাওয়া, বাইরে চাঁদ দেখার জন্য চলে যাওয়া, এই অভিজ্ঞতাটা মিলে আমি কল্পনা করছিলাম আমি ফিরে যাচ্ছিলাম প্রায় 30-35 বছর আগে আর কি। তো একই রকম অভিজ্ঞতা, চাঁদ দেখতে পাচ্ছি না, আকাশে দেখা যাচ্ছে না, সবাই আকাশের দিকে তাকিয়ে আছে, বড় টেনশন, বিরাট টেনশন। এমনও হয়েছে যে বাসায় চলে এসেছি, কিছুক্ষণ পর ঘোষণা এসেছে, আমরা হয়তো দেখিনি আবহাওয়াগত কারণে, বা কিছুক্ষণের মধ্যে ঘোষণা সাধারণত চলে আসতো কিছুক্ষণের মধ্যেই। তো 1908 আপনি বললেন যে আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম যে 2019 সালে একবার রাত 10টার সময় অথরিটি আমাদেরকে ঈদ করিয়েছিল, এবং আমার সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা, আপনারও অভিজ্ঞতা মনে আছে 1998 সালে। হ্যাঁ, 98 সালের একটু স্মৃতিটা আমি বলি, আমার এখনো স্পষ্ট মনে আছে। এরকম আমরা সবাই নামলাম, আমি তখন একেবারেই ছোট না, ইন্টারমিডিয়েট পড়ি। তো সবাই নিচে নামলাম, আড্ডা মারলাম, কলোনির কোয়ার্টারের আমাদের বন্ধু বান্ধব, আমরা সবাই মিলে। এক ধরনের হতাশা স্বাভাবিক, 29শে রোজায় যখন ঈদ ঘোষণা হয় নাই, একটু হলেও একটা সামান্য একটা হতাশা কাজ করে আর কি। তো হতাশা, বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে দেখি যে বাসাও শুনশান, রান্না বান্নার কাজটা তো মারাই করেন, এখনো করেন। তো 29শে রোজায় যদি চাঁদ রোজাটা যদি 30 রোজা হয়, প্রলংড হতো, মাদের এক ধরনের, আপনি স্বীকার করবেন বা আপনিও দেখেছেন যে মাদের এক ধরনের স্বস্তি দেখা যেত, যে যাক বাবা আরেকটা দিন হাতে পাচ্ছি, কালকে শান্তি মতো সবকিছু করা যাবে। তো এরকম একটা প্রশান্তি আম্মার চেহারা ইয়েতে, যে যাক 30 রোজা।
তো রাত 10টার ইংরেজি সংবাদ দেখা একটা চল ছিল আমাদের সবার বাসা, আপনার হ্যাঁ। মনে আছে? তো এরকম রাত 10টার ইংরেজি সংবাদ চলছে, আমি বসা, আব্বা বসা। হঠাৎ করে হেডলাইন যখন বলছে, সংবাদ যিনি পাঠ করছেন তিনি বলছেন ঈদ মোবারক, খুব খুশি খুশি চেহারা করে বলছেন ঈদ মোবারক। আমি আমার বাবার দিকে তাকাচ্ছি, বাবা আমার দিকে তাকাচ্ছে, ব্যাপার কি? পরের মুহূর্তেই ঘোষণাটা আসলো যে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। আম্মা একটা চিৎকার দিয়ে উঠলো, আতঙ্কে চিৎকার, এবং কলোনির যে পিনপতন নিস্তব্ধতা ছিল রাত 10টার সময়, একটা গুঞ্জন, মানে অনেকটা মৌমাছির গুঞ্জন, যে অনেক সময় থাকে না যে মৌমাছির চাকে ঢিল মারলে একটা মৌমাছি হ্যাঁ। বেরোয় আসে, একটা গুঞ্জন আওয়াজ, ঘ করে আওয়াজ হতে থাকে, এরকম একটা পুরা বিল্ডিং একটা আওয়াজ, এবং ছোটাছুটির আওয়াজ এবং আতঙ্কগ্রস্ত ছোটাছুটি, কারণ যেহেতু ঈদ হবে না কালকে, মনে করে সবাই সেইরকম সবাই এভাবে প্রস্তুতি গুছিয়ে রেখে নিয়েছে। ফেলেছে। এবং আমি দেখলাম যে আম্মা সবার উপর মানে রাগারাগি শুরু করে দিল, হ্যাঁ। আব্বার উপর রাগারাগি, আমার উপর রাগারাগি, চলে যেতে হলো বাজারে, এটা করতে হলো, এটা কিনতে হলো, এটা কেনা হয় না, এটা হয়তো বলা মানে অপেক্ষায় ছিল, আম্মা হয়তো চিন্তা করে রেখেছিলেন যে ঈদ হলে এটা শেষ মুহূর্তে হবে। এই স্মৃতিটা একটা মানে মানে অনন্য উজ্জ্বল স্মৃতি, মানে আমি যতদিন ইনফ্যাক্ট বেঁচে থাকবো এই স্মৃতিটা এইভাবে গল্প করব হয়তো আপনাদের মতো একই রকম, আমরা যারা এই স্মৃতির মধ্য দিয়ে গিয়েছি, আবার আমাদের পরের জেনারেশনের সঙ্গে। সর্বশেষ এই অভিজ্ঞতা তো 2019 সালে, এটা আমাদের হ্যাঁ। অনেকেরই স্পষ্ট মনে আছে আর কি। আচ্ছা মোনামি, একটা প্রশ্ন করি, ঈদের পোশাক, আমাদের সময় ঈদের পোশাক কিন্তু একটা খুব মানে স্যাক্রেড বিষয় ছিল, খুবই মানে পবিত্রতম। পবিত্রতম। এবং সত্যি কথা বলতে যে ঈদের পোশাক নিয়ে কিন্তু আমরা ভাবতে শুরু করতাম 4-5 মাস আগের থেকে, কারণ ঈদের আসলে এখনকার পরিস্থিতিটা তো আসলে অনেক অন্যরকম হয়ে গেছে। এখন তো আমরা অর্ডার করতে পারি, অনলাইনে অর্ডার করি আমরা, পছন্দের যে কোনো দোকানের যে কোনো পোশাক অর্ডার করে দিতে পারি, সেটা চলে আসবে 2 দিনের মধ্যে। আপনি চাইলে আপনি নাও যেতে পারেন। কিন্তু আমাদের সময়ে তো এত বিপণী বিতানও ছিল না, এত বড় বড় শপিং মলও ছিল না, আর এত সুযোগও ছিল না। আমরা যেমন, আমার কথাই বলি, আমরা হচ্ছে টেইলারের কাছে জামা বানাতাম, কাপড় কিনে দিয়ে আসলে টেইলার জামা বানিয়ে দিত। তো ঈদের আগে অনেক বেশি চাপ হয়ে যায়, যার ফলে কি হয়, আপনি চাইলেও আপনার জামাটা আপনার পছন্দ মতো না হতে পারে। তো সেই কারণে যেটা করা হতো, যেটা আমার আম্মা কিংবা আমার কাজিনরা করতেন, আমার ক্ষেত্রে যেটা বলতে পারি, আমার ধারণা সব পরিবারেই এরকম একজন থাকেন যিনি আসলে এইসব বিষয়ে খুব পটু হন, এবং বাকিদের দায়িত্বটা উনি নিয়ে ফেলেন। ডিসাইডিং ফ্যাক্টর। হ্যাঁ, উনি নিয়ে ফেলেন যে ও তোর এরকম জামা পরতে হবে, আচ্ছা আমি দেখছি, এই জামার সাথে এরকম ওড়না কিনতে হবে। মানে জামার তো আরও অনেকগুলো বিষয় থাকে, শুধু জামা বানালে হবে না, সেটার সঙ্গে আরও জিনিসপাতি লাগবে, সেটার সঙ্গে ওড়না লাগবে, সেটার সঙ্গে কীরকম বোতাম দিতে হবে, কীরকম লেস লাগাতে হবে, অনেকগুলো বিষয়। তো এই আম্মা আর আমার বড় বোন, আমার খালাতো বোন, ওরা হচ্ছে এই জিনিসগুলো আগে থেকেই ঠিক করে ফেলতো 3-4 মাস আগে থেকে, এবং ও যেই ধরনের জামা পরবে আমার জন্য সেই ধরনের জামাই বানানো হবে, এরকমই ছিল বিষয়টা। তারপরে আমার ছোট বোন হওয়ার পরে সেও এই সিলসিলার মধ্যে ঢুকে গেল আর কি। তো এই যে বিষয়গুলো, যে বাড়িতে এইভাবে ঠিক করা হতো যে আচ্ছা এইবার আপু এই ধরনের জামা পরবে, ঠিক করেছে, এটা এখন ট্রেন্ডে আছে। ট্রেন্ডেরও ব্যাপার ছিল, কোনো সময়ে মানে এক এক সময় এক এক ধরনের চল আসছে, সেগুলো ফলো করার ব্যাপার আছে, অনুসরণ করার ব্যাপার আছে। আমি এগুলো একদমই বুঝতাম না, তো আমার বোন এই দায়িত্বটা নিয়ে ফেলেছিল। তো ওই ঠিক করে রাখতো কোন কোন জামা, এবং আগে থেকে জামা বানিয়ে কয়টা জামা হবে সেগুলো ঠিক করে ফেলা হতো, এবং সেভাবে করেই বানিয়ে ফেলা অন হতো। অ্যান এভারেজ কয়টা জামা থাকতো? অন অ্যান এভারেজ 3টার কম না, কারণ ঈদের দিন একটা পড়তে হবে, ঈদের পর দিন একটা পড়তে হবে, তারপর দিন একটা পড়তে হবে। 3টার বেশি হলে ভালো, কিন্তু 3টার কম হলে 3টার কম নয়, কারণ অন্তত 3 দিন তো বাইরে যাব। আর আরও একটা বিষয় আছে, ঈদের সময় তো একটা লাইসেন্স পাওয়া যেত
ঘোরাঘুরির লাইসেন্স, সেই লাইসেন্সটা তো আগে থাকতো না, যে আপনি বন্ধুদের বাসায় যেতে পারবেন, আপনি বন্ধুদের সাথে বাইরে যেতে পারবেন ঘুরতে, এবং আপনি হচ্ছে আত্মীয় স্বজনদের বাসায় তো যাবেনই। তো এই যে লাইসেন্সটা পাচ্ছি আমি একটা সীমিত সময়ের জন্য, সেটাকে তো কাজে লাগাতে হবে। যখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছি, একা একা যেতে পারছি, এটা তো একটা বিরাট ব্যাপার ছিল। তো জামা বানিয়ে রেডি করা এবং সেইগুলো হচ্ছে লুকিয়ে রাখতে হবে, কাউকে দেখতে দেওয়া যাবে না, এটা একটা বিরাট বড় ব্যাপার ছিল। মানে আমার এখনও স্পষ্ট মনে আছে, আমি এতটা স্ট্রিক্ট ছিলাম না, আমার এত কষ্ট হতো না, কিন্তু আমাদের কোয়ার্টারে একবার আমি আর আমার ছোট বোন একবার আমাদের এক প্রতিবেশীর জামা দেখে ফেলেছিলাম, দেখে সে কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। পরে পরে তাকে নতুন জামা কিনে দিতে হয়েছে তার বাবা মার। সো এই বিষয়টা খুব মানে বড় বিষয় ছিল একটা, যে জামাটা লুকিয়ে কোথায় রাখা হবে এবং কেউ যেন কোনোভাবেই দেখতে না পায়। এই অঘটনগুলো সাধারণত ঘটিয়ে দিতেন হচ্ছে আমাদের বড়রা। হ্যাঁ, ধরেন এখন তো এই কালচারগুলা তো এখন ওভাবে নাই। না, আগে পাড়া বেড়ানোর একটা ব্যাপার ছিল, খুবই। যে আন্টিরা মানে হ্যাঁ। খালাম্মা বা চাচি যারা হ্যাঁ। আছেন তারা আসতেন সন্ধ্যার দিকে, হ্যাঁ ভাবি কি করতেছেন, হ্যাঁ। তখন হ্যাঁ ভাবি আসেন বসেন, এই তো সেলাই করতেছি, হয়তো হ্যাঁ। কারো জামার কোনো ফলস হ্যাঁ, হ্যাঁ। কিছু করতেছেন বা এরকম, বা একটু ঠিক এই করছে। বসেন ভাবি, এই এই নিয়ে আসো তো, এই এই দেখায় দিল, আর দেখায় দিল। তখন আয় কি হ্যাঁ। মা দেখায় দিচ্ছে। মা দেখায় ফেলছে। কিন্তু আরেকটা বিষয়ও ছিল, আমরা আবার বন্ধুরা একজন আরেকজনের জামা দেখতাম, মানে এটাও একটা ব্যাপার ছিল যে ও তো তোর জামা কেনা হয়ে গেছে, আচ্ছা আমি আসছি। তো গিয়ে জামাটা দেখে, ওর এরকমও হয়েছে, মানে আমি আম্মুকে বলেছি যে ওর ঈদের জামা দেখতে যেতে হবে আমার, তো ওর জামাটা দেখা হয় নাই। এটাও একটা অকেশন। সো এইটা করা, যে জামা দেখতে যাওয়া, কি কি জামা কেনা হয়েছে, জামার সঙ্গে শুধু জামা কিনলে তো হয় না, এটার সঙ্গে আবার কানের দুল কিনতে হবে মিলিয়ে। আবার বলি, মানে মেকআপ নিয়ে আমাদের এত মাথা ব্যথা কিন্তু ছিল না, কিন্তু অ্যাক্সেসরিজ মানে কানের দুল, চুড়ি, তারপরে এই বিষয়গুলো, এবং সেগুলোর জন্য অবধারিতভাবে গাউসিয়ায় যেতে হবে। গাউসিয়া যাওয়াটা, গাউসিয়া নিউ মার্কেট, গাউসিয়া নিউ মার্কেটে না যাওয়া হতো তাহলে তো ঈদ হতো না। গাউসিয়া নিউ মার্কেট, জুতার জন্য এলিফ্যান্ট রোডে যেতেই হবে জুতা কিনতে, শুধুমাত্র জুতা কেনার জন্য, ওটা কেনার জন্য, স্যান্ডেল কেনার জন্য যেতে হবে। আর কাপড় তো আমরা বানাতাম, তো কাপড় কেনা হতো হচ্ছে, কাপড় কেনার জন্য আমরা আসলে গাউসিয়াতেই যেতাম সবচেয়ে বেশি, আমার মনে আছে। এছাড়া মিরপুরেও থেকেও কেনা হতো, কিন্তু ওই যে কাপড় কেনা সেটার সাথে মিলিয়ে সব কিছু কিনে বানাতে দিয়ে দেওয়া টেইলারের কাছে। তারপরে হচ্ছে এই যে এইগুলো বড়রা করতো, আর এই ছোটোখাটো জিনিসগুলোর জন্য আমরা আবার সবাই দল বেঁধে, তখন আমরা হচ্ছে মিরপুর থেকে বাসে করে গাউসিয়াতে আসতাম, রিকশায় করে আসা যেত মিরপুর থেকে, ইনফ্যাক্ট রিকশায় নিউ মার্কেটে আসা যেত। আমি জানি না মানে আপনার মনে আছে কিনা, কিন্তু আমরা একদম মিরপুর থেকে সোজা আমরা রিকশায় করে গাউসিয়া চলে আসতাম, নিউ মার্কেটে আসতাম, এসে নিউ মার্কেট গাউসিয়া ঘুরে এই জিনিসপাতিগুলো কিনে আবার। তখন তো মানে আমরা তো নিশ্চয়ই আলোচনা করছি 90s। তো 90-এর দশকে শপিং হাবগুলো কোনগুলো ঢাকা শহরে? আপনার এলিফ্যান্ট রোড, হ্যাঁ, আপনার গাউসিয়া, নিউ মার্কেট, মৌচাক, আর খুব সম্ভবত আর্লি 90s-এ হলো সেঞ্চুরি আর্কেড। এই যে সেঞ্চুরি আর্কেড, হ্যাঁ সেঞ্চুরি আর্কেডটা হলো আমার মনে আছে প্রথম এসকেলেটর। আমরা শুনলাম যে এসকেলেটর একটা জিনিস, চলন্ত সিঁড়ি, এবং এসি মার্কেট, এইটা একটা বড় ব্যাপার ছিল। কিন্তু সেঞ্চুরি আর্কেটে এগেইন যারা একটু পশ, যারা একটু অভিজাত, একটু এলিট ছিল, হ্যাঁ তারা যেতেন। আর আমার মনে আছে যে ইস্টার্ন প্লাজা চলে আসলো, তারপর ইস্টার্ন মল্লিকা হলো, সেটা একটু পরের দিকে। ইস্টার্ন প্লাজাটা এই 94-95 এর সময়, হ্যাঁ। তারপরে হচ্ছে আলপনা প্লাজা হলো, কিন্তু আমরা এইসব জায়গায় খুব বেশি যেতাম না। আমার অ্যাটলিস্ট এটা সব মানে মেয়েদেরই এটা, তখন মেয়েদের পোশাক আশাক বা সাজগোজের যা আনুষঙ্গিক যা আছে, এটা হচ্ছে গাউসিয়া হচ্ছে বেস্ট। গাউসিয়াই আমাদের জন্য বেস্ট ছিল, বরং গাউসিয়াতে না যাওয়াটা ছিল খ্যাত তখন। হ্যাঁ
সত্যি কথা। ইফ আই এম নট রং। হ্যাঁ, খুবই মানে আমরা শুনতে কেমন লাগবে, কিন্তু কিন্তু আসলে আমরা যেটাকে এখন, আমি জানি না এখনকার বাচ্চারা যেটাকে জাঙ্ক জুয়েলারি বলে, যেগুলো আমরা আমরা আড়ঙে, যেমন আড়ঙে আমরা যেতাম মানে, কিন্তু আড়ঙে যাওয়ার চলটা অতটা ছিল না আরো সত্যি কথা একটু বলতে। যে মানে মানে একটু পশ এগেইন আপার মিডল ক্লাস, একটু মিডল ক্লাসরা হয়তো মানে কেউ আড়ঙের থেকে জামা কিনেছে, ও আচ্ছা, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু আস্তে আস্তে আমরা যেমন আমরা আড়ঙে যেতাম হচ্ছে ঘর সাজানোর জিনিস দেখার জন্য, চাদর, বিছানার চাদর, বিভিন্ন ধরনের ঘর সাজানোর, যেগুলো হচ্ছে আম্মুরা শোকেসে রাখার জিনিসপাতি। তো এইগুলো দেখার জন্য আমরা আড়ঙে যেতাম, শোপিস দেখার জন্য, কিছু জুয়েলারি, কারণ আড়ং রূপার কিছু খুব তখনকার হিসেবে মনে হবে তখন আড়ং বলতে কিন্তু লালমাটিয়া আসাদ গেটের হ্যাঁ, আর কিন্তু আড়ং এরকম আমার মনে পড়ে না। না, ওইটাই ওই সময়টাতে ওইটাই, এবং ওইটাও একটা ইভেন্টের মতো ছিল। আড়ঙে যাওয়া ওয়াজ অ্যান ইভেন্ট, যে আমরা যাচ্ছি ওখানে। মনে হবে হঠাৎ আড়ংয়ের কথাতে মনে পড়লো আমার। আড়ংয়ের আমার একটা খুব মানে একটা খুব আকর্ষণীয় একটা ব্যাপার ছিল। আমার শপিং, আম্মা বা অন্যরা কি শপিং করে এটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। লালমাটিয়ার এই আসাদ গেটের আড়ংয়ে যাওয়ার আমার সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা ছিল, আড়ংয়ের একটা জানলা ছিল, বড় একটা জানলাটাতে মানিক মে অ্যাভিনিউ দেখা যেত। হ্যাঁ, মনে আছে, সুন্দর, মানে খুব ভালো লাগতো তখন দেখতে। মানিক মে অ্যাভিনিউ, আমি ওই সময় মানিক মে অ্যাভিনিউতে আপনার 90s এর মাঝামাঝি সময় বোধহয় মাঝখানের গাছগুলো লাগানো হয়েছে। প্রথম দিকে পুরো মানিক মিয়ানে একদিক দিয়ে গাড়ি যাচ্ছে, শত শত গাড়ি যাচ্ছে, আরেক দিকে শত, খুব দৃশ্যটা খুব সুন্দর ছিল। তখন ফোন তো ক্যামেরা তো দূরের কথা, ফোনই ছিল, মোবাইল ফোনই ছিল না। সেজন্য মানে এখন যদি ওই দৃশ্যটা দেখতাম, এটা মানে এটা খুব তুলে রাখার, মানে খুব স্ট্রাইকিং, আসলে একটা খুব স্ট্রাইকিং, খুব সুন্দর ভিউ ছিল, খুব সুন্দর ভিউ ছিল। আমার ওটা ছিল আকর্ষণ, ওই আড়ঙে যাওয়ার, আসাদ গেটের আড়ঙে। কিন্তু আপনি পাঞ্জাবি কেনা বা এগুলো কোথা থেকে করতেন? পাঞ্জাবিটা মানে ছোটবেলায় পাঞ্জাবির স্কুলে, আমি স্কুলের কথা বলছি, স্কুলের পাঞ্জাবির যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে আম্মা যেটা কিনে এনে দিচ্ছে, ওরকম না। সেম আমারও, তখন আম্মা যে পাঞ্জাবি নিয়ে ওরকম আগ্রহ, আম্মা যেটা দিচ্ছে সেটাই পড়ছি। হ্যাঁ, হয়তো এটা পছন্দ হয়েছে, এটা কেমন জানি লাগতো, আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে নিয়ে আসো। এই আগ্রহ যেটা ছিল সেটা হচ্ছে জিন্সের প্যান্ট কেনা, কেটস কেনা, আর টি শার্ট, যেগুলা আর কি, ধরেন এটার জন্য অবশ্যই এলিফ্যান্ট রোড। এই দায়িত্বটা আবার পালন করতেন হচ্ছে আব্বা। আমারও তাই, আমিও এই জায়গাটাতেই আসতে যাচ্ছিলাম, যে জামা তো আম্মা যেটা কিনে দিবে সেটাই, ওখানে আমার কোনো কথা বলার কিছু নেই, আমার কোনো কথা বলার এখতিয়ার ছিল না। তোমার আবার কি কথা, আমি ঠিক করে দিচ্ছি। কিন্তু আমার আব্বু মোটরসাইকেল চালাতেন, মোটরসাইকেলে হোন্ডা। তো ছোটবেলায় যেটা হতো, ঈদের আগের দিন, এটাও ঈদের আগের দিন ঘটতো, আগের দিন বা 1-2 দিন আগে, যখন মানে সব কিছু হয়ে গেছে, তো আব্বু আমাকে আর আমার বোনকে নিয়ে এলিফ্যান্ট রোডে আসতেন। ওইখানে আমরা পছন্দ করতে পারবো আর কি, জুতা বা স্যান্ডেলটা আব্বু আমাদেরকে নিয়ে আসতেন, ওইটা আব্বুর দায়িত্ব ছিল, এবং বলতেন যে দেখো পছন্দ করো, তারপর আমরা ঘুরে ঘুরে পছন্দ করতে পারতাম, এবং তখন আমাদেরকে জুতা স্যান্ডেলটা কিনে দেওয়া হতো। পরের দিকে গিয়ে একটু বড় যখন হলাম, তখন আব্বু আবার মোটরসাইকেলে করে এদিকে নিয়ে এসে ওড়না টোড়না কেনা, যেটা সেইটা আবার আব্বু আমাদেরকে মানে আমাদের এটা করার এখতিয়ার ছিল নিজের থেকে, তখন এটা আমাদেরকে করতে দিতেন, এবং সেইটা একটা খুব স্পষ্ট স্মৃতি আমার, খুব খুব ভালো লাগতো যে আচ্ছা আব্বু নিয়ে আসলো, আব্বু জুতা কিনে দিচ্ছে, বা জুতা পছন্দ করে কোনটা, কারণ আমাদের বেলায় আসলে এই যে ঈদের সময় আমরা যেই পোশাক বা জুতা কিনতাম, সেগুলোই আসলে আমরা সারা বছর পরতাম। হ্যাঁ, সারা বছর তো আমরা কিছু কিনতাম, সারা বছর আর কিছু তো কিনতাম কেনার মানে এটা মানে
এটা অসম্ভব একটা ব্যাপার ছিল। হ্যাঁ মানে ওটা আমাদের কিন্তু কেন ধারণার মধ্যে কিনতে হবে কিনতে কেন? হবে কেন, এটাই ছিল বিষয়। মানে তুমি হচ্ছে তোমাকে যেই জুতোটা আসলে এখন কি এই বছর কিনে দিচ্ছি ওটাই আসলে তুমি সারা বছর সারা পরবে, বছর পরবে। তারপরে তোমাকে আবার পরের বছর ঈদের সময়। আমাদের সময় এমনও হয়েছে যে এই বছর হয়তো জাম্প বা বেলি বা পেগাসাস হ্যাঁ। কোনো ভালো কেডস, হ্যাঁ 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 এবার বন্ধু বান্ধবরা বলছে যে এবার কিন্তু পেগাসাস কেডস আনছে। তা আমার আগের যেটা কেডস আছে, আপনার কি ওই লাইট আলা কেডসটা ছিল যেটা আমি- পরে হাঁটলে লাইট জ্বলে? না আমি লাইটালা কেডস পরি নাই আর কি। এটা আমার কাছে আচ্ছা। আমার কেন জানি আমি জানি না, আমি ছোটবেলা আপনার থেকে আমার রুচির সাথে যায় না। রুচি ঠিক না, আমি রুচি বলবো না, এটা আমার ভালো লাগতো না আর কি। মানে আমি হাঁটছি লাইট জ্বলতেছে, এটা অনেকের কাছে I খুব was আকর্ষণীয় fascinated by that. যে আকর্ষণীয়। একজন হাঁটছে কেডস পরে লাইট জ্বলছে। I এটা was আমি জানি না, fascinated. আমি কি অন্য চিন্তা ভাবনার ছিলাম কিনা জানি না। আপনি একটু অভিজাত চিন্তা না ভাবনা না ছিল। অভিজাত না, আমি এই অভিজাতও বলবো না, এটা আমার ভালো লাগতো না কেন জানি। আমি একটা মানুষ হাঁটছে তার লাল সবুজ লাইট চলছে, এটা আমার কাছে একটু অদ্ভুত লাগতো। যাই হোক, যেটা বলছিলাম যে এরকম ছিল যে এবার আব্বা বা আম্মাকে বলছে যে কেডসটা কিনে দিতে হবে, বলে তোমাকে না আগের বছর ওই কেডস কিনে দেওয়া হয়েছে, হ্যাঁ ওইটা তো ঠিকই আছে, ওইটা কই তো দেখি নতুনই কেডস- আছে। ওই কেডসটা আনো তো দেখি। হ্যাঁ দেখালাম, কই এটা তো নতুন আছে, এটা ঠিক এটা ধুয়ে টুয়ে এটাই পড়ো। এটাই পড়ো। এই যে এইবার তোমাকে খুব সম্ভব খুব বেশি হলে স্যান্ডেল স্যান্ডেল কিনে কিনে দেওয়া হবে। হ্যাঁ তখন স্যান্ডেল ছিল আবার, আপনার মনে আছে কিনা জানি না, চিকন যে এটা কি বলে, চপ্পল চপ্পল না কি, কোলা কোলা কোলাপুরি। হ্যাঁ কেমন হ্যাঁ, হ্যাঁ, টাইপের হ্যাঁ। জানি ছিল, হ্যাঁ মিনিমাম একদমই হ্যাঁ। মিনিমাম, মি- কিন্তু তার কিন্তু- মধ্যেও কিন্তু ছিল কিন্তু আনন্দ সেইটা আবার আমাদের। আমাদের কাছে মিনিমাম লাগতো না। একটু আগে যেটা বলছিলাম এই যে ঈদের দিন এবং ওই পোশাকটা পরে একেবারে নিখুঁত দেখাতে হবে, সেইটার একটা ব্যাপার ছিল। আমি একটা মজার গল্প শেয়ার করি। তো আমরা যখন ছোট তখন তো আসলে আম, ওই যে বললাম পার্লারে যাওয়া বা এসবের তো আমাদের কোনো মানে এগুলো আবার এখনো এসএসসি পাশ করো নাই বা এখনো তো ইউনিভার্সিটিতে উঠে তারপরে এগুলো ভেবো, এই ধরনের কথা ছিল। তো তখন হচ্ছে আমরা টিভিতে দেখি সবার চুল সোজা সোজা স্ট্রেইট সিল্কি চুল, Straight. কত ভালো লাগে দেখতে। হ্যাঁ কিন্তু এই যে এখনকার সময়ে মেয়েরা যে আমি দেখি স্কুলের বাচ্চারাও স্ট্রেইটনার কি সেটা জানে। তো আমরা মনে করতাম কি চুল অনেক করে আঁচড়ালে চুল সোজা থাকে। তো আগের দিন থেকে চুল আঁচড়ানো শুরু হতো, কারণ চুল যাতে সোজা থাকে, কারণ নায়িকাদের চুল তো এরকম সোজা সোজা থাকে আমরা টিভিতে দেখছি। আর মেকআপ তো করতে পারছি না, তো বড় আপুরা কি করতো, আমার এখনো মনে আছে। তো মানে যারা একটু বিয়ে হয়ে গেছে তাদের আইশ্যাডো আছে। আইশ্যাডো বিষয়টা কি, তারা চোখের উপরে আচ্ছা, যেটা চোখের দেয়, তো আমাদের নাই এবং আমরা এটা ভাবতেও পারবো না যে আমাদেরকে কেউ লাগায় মানে ব্যবহার করতে দেবে। তো যেটা হয়েছে বড় আপু লিপস্টিক লাগাই দিছে যে ঠিক আছে আজকের দিনে তুমি লিপস্টিক লাগাতে পারবে, লিপস্টিক দিয়ে দেওয়া হলো। ওই দিনের জন্য একটা আলাদা, আগে আমরা পারফিউমকে সেন্ট বলতাম, আপনার হ্যাঁ, মনে scent, আছে কিনা, scent, সেন্ট। হ্যাঁ তো সেন্ট লাগাতে পারবো ঈদের দিন, এর আগে পারফিউমের সাথে কোনো পরিচয় নাই। তো একটা পারফিউম রাখা থাকতো আমাদের বাসায়, আগে স্টিলের আলমারি থাকতো। হ্যাঁ আমি জানি না আপনার মনে আছে কিনা, স্টিলের আলমারি থাকতো সবার বাসায় একটা, যেটা চাবি দিয়ে খুলতে এভাবে হতো, খুলতে হতো। এভাবে খুলতে হতো। হ্যাঁ হ্যান্ডেল থাকতো একটা। তো ওই স্টিলের আলমারিতে ওই সেন্ট রাখা থাকতো। আব্বু বের করে নামাজে যাওয়ার আগে নিজে দুইটা প্রেস করতো, আমাদের দুই বোনকে দুইটা প্রেস করে দিত যে আচ্ছা সেন্ট লাগাইছি। তারপরেই ছুটে চলে যেতাম উপরতলাতে বড় আপু ছিল, লিপস্টিক লাগিয়ে দিত। আর ওই লিপস্টিকের একটুখানি এভাবে নিয়ে একটু এভাবে লাগাই দিত গালে, একটু লাল করো, একটু লাল করার জন্য, একটু গালটা, এই যে এখন রুশ আরো নানান কিছু লাগায় কিন্তু বাচ্চারা, ওটা লাগাই দিবে না। না ওগুলা তো ছিলই না। এখনকার বাচ্চারা কিন্তু ধরেন এখনকার বাচ্চারা জানেই। এগুলো সব জানে যে জানে। কি কি করতে হয়। তো আমরা হচ্ছে সকালে উঠে মানে শ্যাম্পু দিয়ে গোসল করা, এটা একটা খুব বড় ব্যাপার ছিল। 6টার সময় উঠতে হবে এবং উঠে শ্যাম্পু করতে হবে। হেয়ার ড্রায়ার ইউজ করতে পারতাম ওই দিন, হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকাতে পারতাম, দিয়ে তারপরে এই তো লিপস্টিক লাগিয়ে দিল। আর আমি যেহেতু চশমা পরি, আমাকে আইলাইনারও কেউ লাগাই দিত না,
যে তোর তো চোখই দেখা যাবে না, তোর চোখে আবার এগুলো করে লাভ কি? নিশ্চয়ই সবে চশমাটা ছিল যে হ্যাঁ, তখন কার্বন ফ্রেমের কার্বন চশমা ফ্রেম। পরতাম আমি, এবং গ্লাসটা মানে এখন হচ্ছে চশমার গ্লাস তো প্লাস্টিকের হয়, সো তখন এটা ছিল ভারী কাঁচের হয় না, ছিল, তখন হ্যাঁ, ভারী কাচের ছিল। গ্লাস, ভারী গ্লাস। তো এই স্মৃতিগুলো আসলে কিন্তু খুবই খুবই মানে খুবই এখনো খুব স্পষ্ট, খুব দামি মনে হয় আমার কাছে। কারণ এখন আমি পড়াই, তো এবার হচ্ছে ঈদের আগেই আমার লাস্ট ক্লাসটা ছিল শনিবার। তো কত তারিখ হবে, এই 12 তারিখে, লাস্ট শনিবার। শেষ শনিবার। তো ক্লাস অনলাইনে ক্লাস হচ্ছে, কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো বন্ধ হয়ে গেছে, অনলাইনে ক্লাস হচ্ছে। তো ক্লাস শেষ করে আমি সবাইকে বললাম, আমার স্টুডেন্ট, আমি সবসময় ঈদ নিয়ে খুব এক্সাইটেড থাকি, ওই ছোটোবেলার সেই এক্সাইটমেন্ট আমার এখনও যায় নাই। এখনও আমার ঈদ আসলে খুব এক্সাইটেড লাগে। হয়তো আগের মতো 3টা জামা বা এগুলো করা হয় না, সিচুয়েশন তো চেঞ্জ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, আগের বড় থেকে। হয়ে গেছি। বড় তো হয়ে গেছে। কিন্তু ওই এক্সাইটমেন্টটা থাকে, তো আমি ওই এক্সাইটমেন্টটা চেষ্টা করি প্রবাহিত করতে বাচ্চাদের মধ্যে। তো আমি আমার স্টুডেন্টদেরকে বলছি যে তোমরা ঈদে অনেক মজা করো, সবাই নতুন নতুন জামা পরো, সবাই হাতে মেহেদি লাগাবা, সবাই। ওরা খুব সিরিয়াস, উফ কি জামা, উফ মিস, এবার শপিংই করি নাই। আমি বললাম মানে মানে উফ, বাজারে যেতেই ইচ্ছা করে না, এইসব ঈদ টিদ। আমি আমি ভাবলাম যে ওদের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই ঈদ নিয়ে। হ্যাঁ, এটা এটা খুব অদ্ভুত লাগে। এবং এই যে জামা হ্যাঁ। লুকায় রাখা, ঈদের দিন পরবো, এই উত্তেজনা। মনে আমি আপনারও সন্তান আছে, আমারও আছে, হ্যাঁ, আমরা দুইজনে একমত হব, কারো মধ্যেই আমি ওই এক্সাইটমেন্টটা না। দেখি না। এবং তাদের জামা কিনে দিলে তারা সঙ্গে সঙ্গে পরে ফেলে সেটা। হ্যাঁ, আমার ছেলেকে নতুন পাঞ্জাবি কিনে দেওয়া হয়েছে, সেই পাঞ্জাবি সে নিয়ে রেখে দিয়েছে। আমি বললাম এটা কি এভাবে রেখে দিলা, ঈদের পাঞ্জাবি? বলে আচ্ছা রাখলাম তো, কোনো এক্সাইটমেন্ট নাই। এবং মানে আমি তাকে জিজ্ঞেস করি বারবার যে তোমাকে কি আরেকটা শার্ট কিনে দিব, আরেকটা টি শার্ট কিনে দিব, অন্য কোনো স্যান্ডেল কি কিনে দিলে দিলে ভালো, না দিলে ঠিক আছে, দরকার নাই। আমি বললাম, কি আশ্চর্য! আমার এক স্টুডেন্ট বলছে, মানে এখন যেটা হয়, এখন তো বাবা মারা বরাদ্দ দিয়ে দেন, মানে আমি স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা বুঝি, একজন আমাকে বলল তাকে যে বরাদ্দ দেয়া হয়েছিল সেটা দিয়ে সে একটা জামা কিনেছে, কারণ কিনতে হয়, একটা জামা না কিনলে তো হয় না, আব্বু আম্মু রাগ করে। বাকিটা দিয়ে আমি মেকআপ কিনেছি, আরেকটা কি জানি একটা কিনেছে যে স্কিন পোর সাকশন সামথিং যন্ত্র। আমি বললাম, মানে যন্ত্র, মানে এটা একটা কোনো যন্ত্র product? যেটা দিয়ে স্কিন কেয়ার টাইপের করা হয়। অ্যান্ড শি ওয়াজ লাইক যে উফ হোয়াট এ ওয়েস্ট অফ মানি, এটা কেন যে কিনলাম, আমার সব টাকা চলে গেছে। আমি বললাম, আমার আম্মু হলে আমাকে মেরে হাত পা ভেঙে দিত যে তোকে টাকা, মানে আমি হাতে টাকা পাই নাই, আমার যতদূর মনে পড়ে মানে ঈদের জামা, মানে একবার আমার আম্মুর সাথে খুব ঝগড়া হলো, কারণ আমি আম্মুকে বললাম যে আমার সব বান্ধবীরা নিজের পছন্দ মতো জামা কেনার জন্য, একটা জামা কেনার জন্য তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, তারা নিজেরা মার্কেটে গিয়ে জামা কিনতে পারবে। মানে তখন আমি হচ্ছে কলেজে পড়ি বলতে এসএসসি পাশ করেছি, এইচএসসি আগে আর কি। তো তারা যেতে পারছে, আমি কেন পাবো না, আমাকে কেন দেওয়া হবে না? আমার আম্মু কোনো কথা বলল না, আমার দিকে এমন একটা লুক দিল, তাতেই আমার যে আত্মা কেঁপে উঠলো। আমি আর দ্বিতীয়বার তাকে ওই কথা জিজ্ঞেস কি করি না। সাংঘাতিক কথা, মেয়ে নিজে আমি টাকা দেব, সে হ্যাঁ, নিজে সে জামা কিনবে। নিজে গিয়ে জামা কিনবে, মানে এইটা আমি ভাবলাম কিভাবে, এইটা ছিল আমার আম্মুর চিন্তা, যেটা আমি ভাবলাম কিভাবে। এবারও মানে এত বড় হয়ে গেছি, তো আমার আম্মু আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে ঈদের জামা কিনছো, তোমার জন্য কি একটা জামা কিনবো? আমি বলছি শুনো একটু প্র্যাকটিক্যাল হও। হ্যাঁ, বলার পর আমার নিজেরই মনে হলো ওয়াও, আমি আমার আম্মুর মতো হয়ে গেছি, যে আই হ্যাভ টার্নড ইনটু মাই মাদার। যে আমি আম্মুকে বলছি যে তুমি আমার জন্য জামা কিনবা কেন, দরকার নাই তো, মানে বি প্র্যাকটিক্যাল। সো মানে হ্যাঁ, ওই চেঞ্জটাও আবার এসছে, এমন না যে চেঞ্জটা আসে নাই, কিন্তু আবার ওই যে এক্সাইটমেন্ট, আমরা কি আসলে বেশি এক্সাইটেড হতাম ঈদ নিয়ে? আমাদের ঈদের এক্সাইটমেন্টটা কি বেশি ছিল, এখন কি মানে কম? আমার মাঝে মাঝে একটু কেমন জানি মানে মনে হয়
এটা নিয়ে? আমিও এটা নিয়ে ভাবি যে এখন আসলে এক্সাইটমেন্টটা কম হওয়ার একটা কারণ হচ্ছে যে আহ, একটা হচ্ছে কানেক্টিভিটি, সবার সঙ্গে মানে একটা বন্ধুর সঙ্গে দেখা হওয়া বা আড্ডা, এটা খুব একটা মানে কঠিন না এখন। পার্থক্য হ্যাঁ তৈরি করে না অন্য সময়ের হ্যাঁ তুলনায়, হ্যাঁ এটা হ্যাঁ একটা। হ্যাঁ আর একটা হচ্ছে সারা বছর ধরেই তারা মানে এখনকার জেনারেশন কেনাকাটা কিছু হুম পাওয়া, হুম এটা একটা কেনা, শপিং এ যাওয়া এখন অনলাইন, আপনি হ্যাঁ বসেই অর্ডার করে অর্ডার ফেলতেছে করে দেওয়া মুহূর্তের যাচ্ছে। মধ্যে। হ্যাঁ একটা ছোট বাচ্চা 6-7 বছরের বাচ্চাও জানে যে অর্ডার করে খাবার আনা যায়, অর্ডার হ্যাঁ করে হ্যাঁ জামা হ্যাঁ কেনা যায়। হ্যাঁ সো এই জিনিসগুলো খুব মানে এক্সাইটেড হওয়ার মতো কিছু তাদের সামনে না আর কি। হুম আমাদের ক্ষেত্রে ওই যে একটা বললাম যে লিমিট ছিল সবকিছুর, হুম যে বছরে ওই 2 ঈদ, ইভেন কিন্তু কোরবানির ঈদেও কিন্তু আমাদেরকে জামা, সব সময় না কোরবানির ঈদ কিন্তু বলাই হতো এটা যে এটা এটা কিন্তু জামার ঈদ না। জামার ঈদ না, হ্যাঁ হ্যাঁ। এখানে জামার কথা বলবা না। এই জিনিসগুলো ছিল আসলে আসলে এটা আমি এখনকার জেনারেশনকে অবশ্যই দোষ দেই না, না না একদমই এটা না। এখনকার যে এটা সিচুয়েশনটা পৃথিবীর এখন ওয়ার্ল্ড অর্ডার ওয়ার্ল্ড অর্ডারটা পাল্টে গেছে। ওয়ার্ল্ড অর্ডারটাই হচ্ছে এরকম। এরকম, এখন হ্যাঁ। এটাও তাদেরকে বলে লাভ না। আপনি মনামি শুরুর দিকে বলছিলেন যে 29 রোজা যখন চাঁদের ঘোষণা হলো বা চাঁদ দেখছেন তখন কিন্তু একটু মন খারাপও হতো যে রোজার মাসটা শেষ হয়ে যেত। হ্যাঁ রোজার মাস নিয়ে আপনি তো মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছেন, তো ছেলেদের পয়েন্ট অফ ভিউ থেকে এবার আমি একটু বলি জি। যে রোজার মাসটা আমাদের কাছে কি ছিল। রোজার মাসে রোজা রাখতাম, হুম হুম অমুক রোজা, কষ্ট হলো যে আচ্ছা ও ওই বাসার ও রোজা রাখতেছে আমাকেও রাখতে হবে, কষ্ট হলো পারতেছি না তারপরে রাখতেছে, আচ্ছা যাই হোক রাখলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই সময় আমরা খুব নামাজি হয়ে যেতাম। হ্যাঁ আমি জানতাম আপনি এই পয়েন্টটা নিয়ে কথা বলবেন। নামাজি হয়ে যেতাম, নট দ্যাট লাইক যে আমি বাসায় বসে নামাজ পড়তেছি, তখন হ্যাঁ। কেন জানি জামাতে নামাজ পড়ার একটা প্রবণতা দেখা দিত। তারাবি। তারাবির প্রসঙ্গে আসতেছি। তারাবির সময় এটা এটা আব্বারাও অ্যালাউ করতো, আচ্ছা নামাজে যাচ্ছে তো হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে। তো এলাকার মসজিদে আমাদের পজিশন হতো পিছনের দিকে। তখন কিন্তু এখন যেমন বিভিন্ন জায়গায় প্রচার হয় যে বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়াটা জরুরি, যেন তাদের ক্যারেক্টার বিল্ড আপ হোক অথবা নিজে তাদের যেন ধর্মের পথে আনা যায়। আমাদের সময় কিন্তু ইয়াং পোলাপান মানে বাচ্চারা বা স্কুলে টুলে পড়ে এই টাইপের পড়ে, এটা হচ্ছে হুজুরদের চোখের বিষ ছিল কিন্তু। হ্যাঁ আমাদের দেখলেই তারা ঝাড়ি মারত, হুম এই, এখানে কি এনে কি, এখানে পিছনে কি যাও, পিছনে যাও, এই। হ্যাঁ তো তারাবির সময় সাধারণত এই জিনিসটা হইতো না। তারাবির সময় আমরা লাইন করে মোটামুটি সবাই পিছনে দাঁড়াইতাম, এবং ওই সময় জায়নামাজ শোর একটা ব্যাপার ছিল বাসাতে। যে বাসাতে সবচেয়ে ভালো জায়নামাজটা দেখা যায় আব্বাকে সবচেয়ে খারাপ জায়নামাজটা দিয়ে দেয়। বাসায় জায়নামাজ 2টা, ভালো জায়নামাজটা আমি নিয়ে আসলাম। আচ্ছা তোর জায়নামাজ, আমার জায়নামাজের উপরে একটা বিছানা করা হলো, নামাজ শুরু হলো, এশার নামাজটা শেষ হলো, তারাবির নামাজ শুরু হলো। হুজুর, আমি দর্শকদের কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কাছে মনে হয় সবারই মোটামুটি আমরা যারা শহুরে লাইফে বড় হয়েছে বা আমরা সবারই এই ধরনের অভিজ্ঞতা আছে আর কি, মজা করেছি বা দুষ্টামি করেছি। এরপর শুরু হতো হাসি, কোনো একটা ইস্যুতে হাসি শুরু হলো, এই হাসি থামানোর চেষ্টা করতেছে। একদিনের কথা এরকম বলতে বলতে একদিনের কথা আমি বলি, একটু বড় হওয়ার পর মসজিদ থেকে বের হয়ে যাওয়ার 8 রাকাত পরে মসজিদ থেকে বের হ্যাঁ। হয়ে যতটুকু একটু মানে ওই সময়টা আড্ডা মারা যায় এরকম একটা ব্যাপার হ্যাঁ। ছিল। তো একদিন এরকম আমাদের কোয়ার্টারে একটা ছোট মসজিদ ছিল আর কি, খুব ছোট, 3 কাতারে নামাজ হতো। তো এরকম বের হয়ে গেছে, আর আব্বারা কিন্তু সবাই বুঝতো যে কে এখন 3 কাতার হচ্ছে, কে নিজের ছেলের ভয়েস টয়েস সবই বোঝে না নামাজের মধ্যে। আচ্ছা যাই হোক বের হয়ে যাচ্ছে, চল 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 তারা বেতরটা পড়ে নি। আচ্ছা যাচ্ছে, আমি বেতরে নামাজ পড়তেছি, আমার ঠিক মসজিদের কনস্ট্রাকশন হচ্ছে, তো হ্যাঁ ইট রাখা মসজিদ, আচ্ছা। আমি একটু পিছনে এসে নামাজ পড়ছি, খুব দ্রুত ভেতরের নামাজটা পড়ছে যেন আমি বের হয়ে যেতে পারি। শীতের সন্ধ্যা, চারিদিক শুনশান নীরবতা, হুজুরের কেরাত শোনা যাচ্ছে খালি, এরকম একটা সিচুয়েশন, সবাই মন দিয়ে নামাজ পড়ছে। তো হঠাৎ আমি নামাজ পড়তে, হঠাৎ আমি রুকুর পজিশনে যে আমি একটা মানে আমার শরীরের ধাক্কায় সব যাবতীয় ইট পড়ে গেল।
আমার বাবা পরে বের হয়ে বলতেছে যে আমরা সবাই মনে করছি যে ভূমিকম্প হইতেছে, অনেকগুলো ইট। এতগুলো ইট একসাথে পড়ে যাওয়ার। হ্যাঁ। এবং পরে আমি তো দৌড়, হুম আমি জাস্ট মানে ইট পড়ার সঙ্গে সঙ্গে আমি দৌড়। হুম। বড়রা সবাই শুনছে যে একজন একজন ছুটে বের হয়ে ছুটে গেল। চলে যাচ্ছে। এখন কে ছুটে বের হয়ে গেল এটা শুধুমাত্র আমার বাবাই বুঝতে পেরেছেন, কারণ উনি জানেন ওনার ছেলে ওখানে ছিল। এটা হ্যাঁ। এটা আমাকে আইডেন্টিফাই করার কারণটা ছিল হচ্ছে আমার জ্যাকেট। আচ্ছা। জ্যাকেটটা খুব খসখস আওয়াজ হতো আর কি। ও আচ্ছা। সেটা ক্লু দিয়ে দিয়েছে। সেটাই যে পরে বলে যে আব্বা বাসায় যাওয়ার পর বলতেছে যে তোমরা কি কি মানে মসজিদে কি ফাতরামি করতে যাও, মানে কি সমস্যা কি তোমাদের, আড্ডা মারছো এইসব কি, মসজিদের ইট ফেলায় দিচ্ছ, মসজিদে দৌড়াদৌড়ি করতেছো, ধাক্কাধাক্কি করতেছো। কিন্তু এখন খুব মিস করি বুঝছেন, জানেন এখন ওই সময়টা একটু পরে হওয়ার পর হলো হচ্ছে বাইরে যায় আড্ডা মারা, হ্যাঁ। চায়ের দোকানে যায় বসা, একটু চায়ের দোকানে যাওয়া। হ্যাঁ চায়ের দোকানে বসাটা, চায়ের হ্যাঁ। সঙ্গে একটু টা খাওয়া, এই ব্যাপারগুলো আসলো। তা আমরা বলতাম ওই সময়, আমার মনে আছে এটা 2001-2 দিকের কথা। তা আমরা ওই সময় অনেকে আমাদের আপনার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা, টেনিদা পড়ার একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ। হ্যাঁ, তো আমরা এরকম রকের আড্ডা, টেনিদা পরে রকের আড্ডা বিষয়টা জানা। আমরা হ্যাঁ, এটা হ্যাঁ, বলতে যে আমরা রকের আড্ডা, এটা খুব হ্যাঁ। বিশাল ব্যাপার আমাদের কাছে যে আমরা রকের আড্ডা আচ্ছা, মারি। আরেকটা জিনিস আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনাদের সময়ে বা মানে আমরা তো একই সময়ের মানে একটু 19-20, বাইরে ইফতার করার কি খুব বেশি চল ছিল? আমার না আমি মনে পড়ে না সেভাবে যে আমারও মনে পড়ে হ্যাঁ, না। বাইরের ইফতারটা কিরকম ছিল, যে জিনিসটা এখন আমি খুব মিস করি সেটা হচ্ছে যে একটা দিন থাকতো, ওই সাধারণত আমার বাবা মা দুজনই, আম্মাও চাকরি করতেন, সো সেই হিসেবে আমাদের কাউকে দাওয়াত দেওয়ার একটা দিন ছিল শুক্রবার। তখন কিন্তু শুক্র শনি 2 দিন বন্ধ না, শুধু শুক্রবারে বন্ধ ছিল। অনেক পরে শুক্র অনেক শনি, পরে 2 দিন শুক্র বন্ধ শনি হয়েছে। হয়েছে। হ্যাঁ। তো শুক্রবার তো একটা রমজান মাসে 4টা শুক্রবার। আমার মনে আছে প্রথমে আম্মা খালাদের সাথে কথা বলে হ্যাঁ ঠিক করে নিচ্ছে যে কোন কোন শুক্রবারে শুক্রবারে আমার বাসায় তোমরা সবাই হ্যাঁ, আসবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা না এখন খুব মিস করি, জানেন এখন ওই ব্যাপারটাই নাই যে একজন আরেকজনের বাসায় ইফতার, বাসায় যে ইফতার করা। বাসার ইফতারটা যে হ্যাঁ বাসায় আম্মা হালিম বানাচ্ছে, হ্যাঁ। আবার অমুক শুক্রবারে অমুক খালার বাসায়, অমুক মামার বাসায়। হুম। আমাদের বাইরে ইফতার বলতে কিন্তু এই এই জিনিসটা ছিল। বাইরে ইফতার মানে হচ্ছে কোনো এক আত্মীয়ের বাসায় ইফতার হবে, এবং সেক্ষেত্রে আসলে আরও কিছু বিষয় ছিল, যেমন আমার খালার বাসায় ইফতারে যাওয়া মানে হচ্ছে খালার হাতের দই বড়া। সবার একটা স্পেশালিটি থাকতো যে অমুক ওই জিনিসটা খুব ভালো বানায়, সো অমুক বাসায় ইফতারের জন্য ওয়েট করতাম যে কবে ওই বাসায় যেতে পারবো বা কবে ওই বাসা থেকে ইফতার পাঠাবে বাসায়। আমরা তো বাইরে একদমই ইফতার করা হতো না, মানে আমাদের সময় আমার মনে আছে এমনকি দোকানের খাবারও আমাদের বাসায় আসতো না। তখন আসলে বাইরে এত ইফতার বিক্রি হতো না। আমার আব্বু কিছুদিন আগে বলছিলেন যে এখন ঢাকা শহরে যেদিকে তাকাই সেদিকে খাবার, সেখানেই খাবার বিক্রি হচ্ছে। আঙ্কেল তো ভালো মতো বলেছেন। আমি ওই দিন খুব মানে একটু বিরক্ত হয়ে বলেছি যে ঢাকা শহরে যেদিকে তাকাচ্ছি দেখি যে মানুষ খাই খাই করতেছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমি মানে এটা কেমন জানি মানে হ্যাঁ একটা হতে পারে, হ্যাঁ হয়তো আমাদের বাইরে সময় কাটানোর ওই যে ওয়ার্ল্ড অর্ডার তো চেঞ্জ হয়ে গেছে, ওয়ার্ল্ড অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে, সেই কারণে কিনা বা যাই হোক, এখন আসলে সব কিছুই কিনতে পাওয়া যায় এবং সব কিছুই বাইরে বিক্রি হয় এবং মানুষ কিনছে ওদের দ্বারসে। কিন্তু আমাদের সময়ে সব কিছুই প্রায় মানে বিশেষ করে ইফতার বাড়িতে বানানো। তবে কোয়ার্টারে আমরা কিন্তু আপনিও বলবেন যে ওই যে বাসায় বাসায় ইফতার দেওয়া, ওইটাও কিন্তু ঠিক হয়ে যেত যে ঠিক হয়ে যেত, অমুক দিন দিবে, অমুক ভাবে অমুক দিন দিবে। জি জি। আরেকটা হচ্ছে যে বাচ্চাদের জন্য একটা ইফতার হতো। হ্যাঁ বাচ্চারা আমরা এটা বিভিন্ন বাসায় যে হিজিজ হুজুজ টাইপের, অমুকের বাসা থেকে তোমার দায়িত্ব হচ্ছে তুমি আনবা জিলাপি আনো, তুমি আনো হচ্ছে পেঁয়াজু, তুমি আনো বেগুনি, এবারে সবাই লাইন করে বসে একটা সুন্দর সবাই মিলে খেয়ে নেওয়া। আমাদের আসলে যেটা বলছিলাম যে কোয়ার্টারের থাকার একটা সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো বাসায় যে কোনো সময় ঢুকে যেতে পারেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনি বসে যান ইফতারের টেবিলে। আমি একদিন হেঁটে আসছিলাম একটা এলিফ্যান্ট রোড দিয়ে,
তো হেঁটে আসা ইফতারের সময় হয়ে গিয়েছিল প্রায়। তো ওই সময়টাতে দেখছিলাম যে একটা একটা বাসার মধ্যে কোনো একটা বাসার নিচে দোকান সম্ভবত, তো সবাই মিলে নিচে বসে ইফতার করছে। তো আমার মনে পড়লো যে আমাদের সময়ে আসলে কেউ যদি সবাই বসে ইফতার করতে থাকে এবং যে কেউ এনি স্ট্রেঞ্জার কুড জয়েন দেম, যে কোনো অজানা মানুষ বসে ইফতার করে যাচ্ছে, মানুষজন এগিয়ে দিবে আপনাকে আপনাকে মানে পানি এগিয়ে দিবে, শরবত এগিয়ে দেবে, একটা থালা সাজিয়ে দেবে। তো এই বিষয়টা ছিল আমাদের কোয়ার্টারেও অলমোস্ট এরকমই একটা বিষয় ছিল যে ও আচ্ছা এই চলে আসছিস, আর এখন বাসায় যেতে হবে না, বসে যা। তো এভাবে এইরকম যে বিষয়টা, বা আমরা জানতাম যে অমুক চারতলার আন্টি ডিম চপটা এত ভালো হয়, আম্মুর থেকেও ভালো হয়, তো আন্টি কবে চপ পাঠাবে। তো এইরকম যেই একটা উত্তেজনা থাকতো, এমনকি ঈদের দিনের খাবারের বেলায়ও যে আমরা জানতাম যে আচ্ছা তোরা সকালবেলায় ওই বাসাতে নাস্তা করবি, ঠিক আছে, দুপুরে আমার বাসায় কিন্তু সবাই খাবি। এগুলো ভাগ ভাগ করা থাকতো। আমি আপনার বর্ণনাগুলোর সঙ্গে আমার অভিজ্ঞতাগুলো এত মিলে যাচ্ছে যে আমার নতুন করে বলার আর কিছু নাই, মানে একই অভিজ্ঞতা, হ্যাঁ সেম। হ্যাঁ, একইভাবে আমরা ওই কোয়ার্টারে অমুকের বাসা অমুকের বাসার আন্টি, সে আমার বাসায় সবাই আসতো, মনে আছে যে আমার আম্মা দই বড়া, আম্মা দই বড়া, এগুলো তখন খুব বিশেষ খাবার ছিল। তো দই বড়া কিন্তু সবাই পছন্দও করে না, সবাই ভালো বানাতেও পারে না। চটপটি যেমন একটা বিশেষ, আমরা তখন চটপটিকে খুব বাসায় বানানো হতো এবং বিশেষ খাবার হিসেবে দেখতাম। আমার মনে আছে যে কোনো একজন আন্টি চটপটির মশলা একেবারে গোড়া থেকে পুরোটা বানিয়ে, এখন তো সব বিভিন্ন মশলা মিক্স পাওয়া যায়, তখন তো মশলা মিক্স ছিল না, সবাই সবার মশলা নিজেরা বানাতেন। তো চটপটির মশলা বানানো, তারপরে কাবাবের মশলা বানানো, রোস্টের মশলা বানানো, এবং এই খাবারগুলো খুব বিশেষ ছিল তখন এই যে ঈদের সময়ই হচ্ছে, ঈদের সময়ই হয়তো কাবাবটা বানানো, টিকিয়া বলতাম আমরা, টিকিয়া কাবাব, যেটাকে স্বামী কাবাবও বলে। তো ওই জিনিসটা ঈদের সময়ই হবে, আম্মু ওই মাংস বেটে, গরুর মাংস বেটে ওটা তৈরি করবেন, বা হয়তো রোস্ট যেটা আলাদা করে ঈদের সময়ই বানানো হবে, পোলাও হবে। আমাদের বাসায় যেমন বিশেষত্বটা হচ্ছে আমার আম্মা পরোটা আর গরুর মাংস তৈরি করেন, এখনও করেন আম্মা। তো সকালবেলায় পরোটা গরুর মাংস হয়, আগে সবাই আমাদের বাসায় নামাজ পড়ে প্রতিবেশীরাও চলে আসতো, এসে সকালে আমাদের বাসায় সবাই ব্রেকফাস্ট করতো, সবাই নাস্তা করে তারপরে, মানে এমনও হয়েছে মানে আমি দেখতাম যে আঙ্কেলরা ঢুকে জাস্ট দাঁড়িয়ে ওখান থেকে একটু টেবিল থেকে একটু দুই লোকমা খেয়ে চলে গেল। সবকিছুর মধ্যে একটা কোজি, একটা মানে আটপৌরে ভাব, একটা খুবই আটপৌরে, একটা ফর্মালিটিস নাই, কিছু নাই, খুব মানে ওই দিনগুলো আসলে মনে হয় এই আমাদের সময়কার বা ওই আমলের মায়া ভরা ঈদ, আমি বলবো মায়া ভরা ঈদগুলো নিয়ে আসলে আলোচনা করতে গেলে তো মানে শেষ হবে না আর কি। তো একটা জিনিস কিন্তু এটা আমাদের সময়কার ঈদের একটা বড় অনুষঙ্গ ছিল, সেটা হচ্ছে টেলিভিশনের প্রোগ্রাম, হুমায়ুন আহমেদের নাটক, হানিফ সংকেতের ইত্যাদি এবং আনন্দমেলা আর বিশেষ চলচ্চিত্র। আপনার কি মনে আছে যে একবার একটা আনন্দমেলাতে সুবর্ণা মুস্তাফা লটারিতে একটা গাড়ি গিফট পেয়েছিলেন? আমার মনে পড়ছে না, কিন্তু হ্যাঁ এরকম মানে অনুষ্ঠানগুলোর কথা আমার মনে আছে, কারণ আমরা অপেক্ষা করতাম ঈদের অনুষ্ঠানের জন্য। মানে ঈদের সময়টা আসলে বেড়ানোর পাশাপাশি একটা নির্দিষ্ট সময় থাকতো, আমরা যে ঈদের দিন কি দেখবো। সন্ধ্যার সময় ব্যান্ড শো হতো। হ্যাঁ, এটা আমরা ছেলেরা, এটা আমি বলবো যে আমরা যারা ছেলে ফ্রেন্ড ছিলাম আমরা কলোনিতে, ওটা আমরা আগেতে ঠিক করে নিতাম কার বাসার টেলিভিশনটা ভালো, অমুকের বাসার টেলিভিশন ভালো, কালারটা ভালো আসে, ওই বাসায় ব্যান্ড শো দেখতে হবে। আরেকটা বিষয় ছিল, মানে আমি এখন তো আর ওই বিষয়গুলো অতটা নাই, আগে এরকম ঘোষণা দেওয়া হতো যে ঈদের প্রথম দিন, ঈদের দ্বিতীয় দিন, ঈদের তৃতীয় দিন, তো প্রথম দিকে 3 দিন ব্যাপী অনুষ্ঠান দেখানো হতো। তারপর যখন কেবল টিভি আসলো, অনেকগুলো চ্যানেল, বাংলা চ্যানেলের সংখ্যাও বাড়তে থাকলো, বিশেষ করে এনটিভি, তারপরে আট টিভি, তারপর চ্যানেল 1, মানে এরকম যখন স্যাটেলাইট চ্যানেলগুলো আস্তে আস্তে, চ্যানেল আই তো ছিলই, এটিএন, তো এই চ্যানেলগুলো বিভিন্ন ইনফোটেইনমেন্ট চ্যানেল, তো ওরা 5 দিন ব্যাপী
ঈদের এই অনুষ্ঠান ঈদের দেখাচ্ছে। অনুষ্ঠানের আবেদন তখনই নষ্ট হয়ে গেল যখন ঈদের সপ্তম দিনের অনুষ্ঠান দেখতে বসতাম আমরা। হ্যাঁ, এই পয়েন্টেই আমি যেতে যাচ্ছিলাম যে দিনের সংখ্যা যত বাড়তে থাকলো কোয়ালিটি তত কমতে থাকলো, মান তত কমতে থাকলো, এবং আস্তে আস্তে ওই আবেদনটা চলে যেতে শুরু করলো যে না আর তো বিশেষ লাগছে না, আর তো মানে আমার মনে আছে ঈদের নাটকের মানে আমাদের একটা বড় ব্যাপার ছিল, বিশেষ করে ঈদের ছুটি শেষ হলে যখন আমরা স্কুলে ফেরত যেতাম বা কলেজে ফেরত যেতাম, তখন আমরা ঈদের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতাম সবাই, যে ঈদে কি কি দেখানো হলো, ওটা কি দেখেছিস, কোনটা ভালো লাগলো, ওই নাটকটা কি ভালো লেগেছে, ওই নাটকটা কি দেখলি, ওই সিনেমাটা কি দেখেছিলি। তো এইগুলো নিয়ে আমরা খুব আলোচনা করতাম, বা ওই গানটা বা ইত্যাদির ওই অংশটা যেটা, বা কারেন্ট চলে গেছিল যখন এটা দেখানো হচ্ছিল। তো এই বিষয়গুলো নিয়ে খুব অনেক লম্বা আলোচনা চলতো, কিন্তু একটা সময় গিয়ে ওই আলোচনাটা আর হচ্ছিল না। তো তখনই আমরা বুঝতে শুরু করলাম যে ওটার আবেদনটা আসলে চলে গেছে, মানে এই লম্বা দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানের মান আর নাই, আর এখন তো আর কিছুই নাই। মনে হবে 90s-এর ঈদের একটা খুব স্মরণীয় দুইটা ঈদ আছে, আপনার মনে আছে কিনা জানি না। সেটা হচ্ছে খুব অল্প, মানে 3 বছরের ব্যবধানে বাংলাদেশের দুটো বিশেষ দিবসে ঈদ পড়েছিল। 1993 সালে রোজার ঈদ হয়েছিল 26শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবসের দিন। আর 96 সালে রোজার ঈদ হয়েছিল 21শে ফেব্রুয়ারির দিন। এটা আপনার মনে আছে কিনা আমি জানি না। আমার 93-এরটা ওইভাবে মনে নাই, কারণ আমি অনেক ছোট ছিলাম তখন, আমার বয়স 10। ছোট ছিলাম। হ্যাঁ, আপনিও ছোট ছিলেন, আপনি আমার থেকে একটু বড় ছিলেন। কিন্তু হ্যাঁ, বিশেষ 21শে ফেব্রুয়ারিটা কি আমার মনে আছে। 21শে ফেব্রুয়ারির আপনার যেবার 21শে ফেব্রুয়ারি রোজার ঈদ হয়েছিল, সে বছর বিশ্বকাপ ক্রিকেট চলতেছিল। তা আমার বাসায় ঈদের অনুষ্ঠান দেখা এবং ওয়ার্ল্ড কাপের খেলা দেখা নিয়ে একটা বাহাস হয়েছিল। আচ্ছা, এটা খুব মনে, সেজন্যই বোধহয় বেশি মনে আছে যে ওই দিন খুব সম্ভবত একটা খেলা ওয়েস্ট ইন্ডিজ অথবা ইন্ডিয়া বা কারো একটা খেলা, বিটিভি কোন তখন তো স্যাটেলাইট চ্যানেল চলে আসছে, ডিশের লাইন চলে আসছে। তো আমরা খেলা দেখবো, আমি আব্বা খেলা দেখবো, আম্মা ঈদের অনুষ্ঠান দেখবো। হ্যাঁ, তো এই নিয়ে মহা গন্ডগোল যে এটা কি ধরনের কথা হলো, ঈদের দিন কেন ক্রিকেট খেলা দেখতে হবে। তো এরকম যে পাশের বাসা থেকে আন্টি চলে আসলো, আন্টি এসে বলে ভাই আপনারা ওইদিকে ওই বাসায় জানতো, বলে কেন কি হয়েছে, ওইখানে সবাই ক্রিকেট, আমরা খেলা দেখতে পারতে অনুষ্ঠান দেখতে পারতেছি। তখন ঠিক হলো যে আম্মারা থাকবে এক বাসায়, আমরা চলে যাবো এক বাসায়। এটা খুব মনে আছে আর কি। আর স্বাধীনতা দিবসের দিন আর যে ব্যাপারটা সেটা মনে আছে যে ঈদের আগের দিন চাঁদ রাতের অনুষ্ঠানমালা সংক্ষিপ্ত করলো বিটিভি, কারণ 25শে মার্চের কাল রাত। এটা মনে আছে যে সেনসিটিভিটির জায়গাগুলো ছিল ওই সময়। না, এই সেনসিটিভিটিটা ছিল। খেলার কথা যখন বললেন, এইটাতে আমার আরেকটা জিনিস মনে পড়লো। হ্যাঁ, খেলা দেখা নিয়ে এই জিনিসগুলো আমাদের বাসাতেও প্রচুর হতো। আমরা নিচতলায় থাকতাম যেহেতু, তো নিচতলায় থাকলে কি হয়, সবাই আসলে চলে আসে, মানে যেহেতু নিচতলার বিল্ডিংয়ে ভবনে ঢোকার সময়ই আপনার বাসাটা সবার আগে পড়ছে, তো সবাই আগে ঢোকে। তো খেলা দেখা হতো প্রচুর। আমার আব্বু ভীষণ ক্রিকেট পাগল, ক্রিকেট দেখেন, এবং অনেক লোকজন চলে আসতো এবং সবাই মিলে খেলা দেখা হচ্ছে। তখন আসলে হ্যাঁ, অন্য বাসায় যে দেখা ছাড়া আর কোনো উপায় থাকতো না। এবং আমারও একই অভিজ্ঞতা, আমি হয়তো দোতলায় চলে গেছি বা 4তলায় বা 5তলায় চলে গেছি, গিয়ে অন্য বাসায় বসে ঈদের অনুষ্ঠান দেখছি। এইটা আমারও মনে আছে, এর ঘটনা আমার সঙ্গেও ঘটেছে। আরেকটা অভিজ্ঞতা আমার আছে, সেটা তো মানে এক্সচেঞ্জ না, ওটাতে আম্মা চরম খেপে গেল আমার আর আমার বাবার উপর। ওটা ক্রিকেট না, ওটা ফুটবল খেলা হচ্ছিল, এটা ইত্যাদির দিন। ইত্যাদি দেখাচ্ছে। না, এটা তো বিরাট ব্যাপার। সেটা বিরাট ব্যাপার ছিল। এটা হচ্ছে বাংলাদেশের ফুটবল খেলা ছিল তখন। বাংলাদেশের ফুটবল, আমি যখনকার কথা বলছি, অনেক ক্রেজ। হ্যাঁ, তখন বড় বড় তারকারা খেলেন বাংলাদেশের ফুটবল। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা সার্ক গোল্ড কাপ অথবা সাফ চ্যাম্পিয়নশিপ, এরকম একটা টুর্নামেন্টের সেমিফাইনাল, খুব ক্রাঞ্চিং ম্যাচ। হ্যাঁ, কি আমি এক্সাইটেড, আমার বাবা এক্সাইটেড, তখন মুন্না, সাব্বির, কায়সার আহমেদ এরা খেলেন আর কি। তো ভারতের সাথে খেলা ইত্যাদি, তখন ইত্যাদি ভুলে গেছে। আম্মা খুব অবাক হয়ে গেল যে ইত্যাদি বাদ দিয়ে ফুটবল খেলা দেখছে, এটা কি হতে পারে? এটা এরকম। তো
মাঝে মাঝে মনে হয় যে এই দিনগুলা যদি আবার ফেরত আনা যেত, আমাদের ছেলে মেয়েদেরকে যদি ওই সময়গুলোর সঙ্গে বা ওই ধরনের সিচুয়েশনগুলোর সঙ্গে পরিচয় করা দেওয়া যায়। আসলে আমরা তো মানে আমরা তো মায়ায় বাঁচি, নস্টালজিয়ায় বাঁচি। এবং আপনার এই শোয়ের নাম, এই পডকাস্টের নাম হচ্ছে ফেরারি মন, এবং ফেরারি মন বলার সাথে সাথে আমার কানে আসলে আইয়ুব বাচ্চুর গানটাই বেজে উঠলো, ফেরারি মনটা আমার মানে না কোনো বাধা। তো আসলে আমাদের মনও বাধা মানবে না, আমরা ওই সময়ের মানুষ, আমরা ওই সময়টাকে ধরে রাখতে চাইবো। আমি জানি না আমাদের এই আলোচনাটা কতটুকু মানুষকে ছুঁয়ে যাবে, তাদেরকে ওই মায়ার বাঁধনে জড়াতে পারবে কিনা, বা তাদের কাছে ছুটে যেতে পারবে কিনা আমাদের ফেরারি মন। অনেকেই রিলেট করতে পারবেন, তবে আমিও নিশ্চিত অনেকেই রিলেট করতে পারবেন, অনেকেই ওই মায়া ছুঁয়ে যাবে। আমি শুধু চাইবো যে এইটা থাকুক, এই মায়াটা থেকে যাক কোনো না কোনো ভাবে, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো মানুষের মধ্যে। কারণ ওই মায়ার জোরেই তো আমরা টিকে আছি। নতুন ওয়ার্ল্ড অর্ডার চলে এসেছে, কিন্তু এই কিছু জিনিস তো আমরা কিছু জিনিস তো চিরকালীন, কিছু জিনিস তো আসলে আমাদেরকে মানুষ হিসেবে টিকে থাকতে সাহায্য করে। এবং আমার কাছে মনে হয় এই যে আমাদের এই মায়ার ঈদ, এই যে আমাদের ঈদ নিয়ে এখনো এই যে ভালো লাগাটা, এইটা যতদিন থেকে যাবে ততদিন পর্যন্ত মানুষ হিসেবে আমাদের সার্থকতা থাকবে। তো আসলে সবশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই, দর্শকদেরকে যারা শুনছেন তাদেরকে, আর তাদেরকে আমাদের ওই মায়ার স্পর্শটা একটু দিতে চাই, আর সবাইকে এই জন্য ঈদ মোবারক বলতে চাই। হ্যাঁ, মোনামির সঙ্গে সুর মিলে ঈদ মোবারক সবাইকে। আমরা নিয়ে আসি না, আমরা ওই আমাদের পুরনো দিনগুলো, যারা আমরা এখন এই বয়সী আছি, তারা অন্তত আমাদের পরের জেনারেশনকে সেই ভাইবটা একটু হলে দেওয়ার চেষ্টা করি। একটু ভাইব থাকুক, দেই না, একটা নিজের হাতে একটা ঈদ কার্ড বানায় আমরা দেই হ্যাঁ, বন্ধু বান্ধবকে দিই, অসুবিধা তো নাই। টেকনোলজির যুগে তো করাই যায়। দর্শক মণ্ডলী, সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন।